স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রোববার থেকে এই আদেশ কার্যকর হবে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে। বুধবার রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্পচাপ পরিস্থিতি নিরসনে 19 সেপ্টেম্বর থেকে 4 ঘন্টা সিএনজি স্টেশনগুলোয় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বাড়াতে বিশেষ বিধানের মেয়াদ আরও 5 বছর বাড়ল। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় সংসদে এই সংক্রান্ত বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। 2009 সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। এসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বৈধতা দিতে 2010 সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। শুরুতে 2 বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়। তবে বিশেষ এই আইনটির মেয়াদ কেন 16 বছর পর্যন্ত বাড়ানো হলো তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা অভিযোগ করেন, এর মাধ্যমে বিদ্যুৎ খাতে লুটপাট বেড়েছে। এই যে আপনি কয়লা পাওয়ার প্ল্যান্ট দেখলেন, এটাও কিন্তু এই দ্রুতভাবে আনা হয়েছে। কারণ হলো, এই ধরনের পাওয়ার প্ল্যান্ট আনতে গেলে 6 থেকে 7 বছর লাগে। আমরা 21 মাসে কমপ্লিট করেছি পায়রার বিদ্যুৎ কেন্দ্র। এখন এখানকার যে ট্রান্সমিশন লাইনে যদি আমাকে করতে হয়, আমার এই বিশেষ বিধান অ্যাপ্লাই করতে হবে, নাহলে এটা 3 বছর লাগবে আমাকে আনতে। আপনারা নিজেরাই বলছেন এক্ষুনি তাড়াতাড়ি করে লাইন করেন, আমার হাওরে লাইন করেন তাড়াতাড়ি করে। লাইন করতে গেলে তো আমাকে দ্রুততার সাথে আনতে হবে। এই একমাত্র আইন আমরা যেভাবে কাজ করেছি, কোনোখানে কোনো কোয়েশ্চেন ডিড নট অ্যারাইজ। সংসদের চতুর্দশ অধিবেশনে সমাপনী বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা তো দুর্নীতি দমন কমিশন যদি তদন্ত করে থাকে, এটা করতেই হবে। কিন্তু আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বললেন যে দুর্নীতি দমন কমিশনের লোক তাকে বলছে আমরা তদন্ত করব কি, প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। কিন্তু যে ভেঙেছে তারও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। এখানে দুর্নীতি দমন কমিশন কোনো কর্মকর্তা তো এই কথা বলার কথা না, তো এই কথা যে দুর্নীতি দমন কমিশন কোনো কর্মকর্তা তো এই কথা বলার কথা না, তো এই কথা যে কর্মকর্তা বলেছে যদি আমি জানতে পারি, তো তার ব্যাপারে একটু খোঁজ নিতে হবে। এবং আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো, যে কয়টা ঘর, এই যে 300 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। এটাই আমার কথা, তার রিপোর্ট দিতে হবে। অবশ্যই এখানে দুর্নীতি করলে আমি সেই দুর্নীতি মানতে রাজি না। গরিবরা ঘর করে দেবো, সেখান থেকে টাকা মেরে খাবে। আমরা এখন ঠিক করেছি, আমরা একেবারে কংক্রিটের পিলার এবং আমরা স্টিলের ফ্রেম দিয়ে ঘর করে দিচ্ছি, সেইভাবে করে দেবো যাতে চট করে ভাঙতে না পারে। কারণ দরজা, জানলা, ফ্লোর সব কিছু ভাঙা, তো ছবি দেখলে বোঝা যায়। যাক, মাননীয় স্পিকার, বাংলাদেশে দারিদ্র্যের হার প্রায় 40 ভাগ ছিল। আমরা এই অল্প সময়ের মধ্যে সেটা 20 ভাগে নামিয়ে এনেছি। হয়তো করোনাকালীন সময় কিছু লোক কর্ম হারিয়েছে, কাজ পাচ্ছে না, তবে একেবারে না খেয়ে কেউ নেই। আমরা কিন্তু সকলকে সহযোগিতা করে যাচ্ছি। কাজে খুব অনেকে বলছে দারিদ্র্যের হার বেড়েছে কোথায়, গ্রামে না শহরে। তো এরকম অনেক তথ্য আমরা পাচ্ছি, হয়তো কিছুটা বাড়তে পারে, তবে একেবারে 20 ভাগ থেকে 40 ভাগে উঠে গেছে এ কথাটা সত্য না। এখানে কোনো এক মাননীয় সংসদ সদস্য ভুল তথ্য, অসত্য তথ্য দিয়েছেন। যাও, আমি এটুকু বলবো যে আমাদের মাথাপিছু আয় কিন্তু এই করোনাকালীন সময়েও 2227 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। রেমিটেন্স 24 বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা 2% করে ইনসেন্টিভ দিয়েছি। তাছাড়া যেখানে বিএনপি সরকার আমলে 2005-06 অর্থ বছরে রিজার্ভের পরিমাণ ছিল 3.5
48.04 বিলিয়ন মার্কিন ডলার আমাদের রিজার্ভ। আমি সেখানে আলাদা একটা ফান্ড তৈরি করেছি, যেটা অবকাঠামো, বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন ফান্ড। এখানে অনেক কাজ আমরা নিজেদের অর্থায়নে করতে পারি, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বে 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। বর্তমানে বাংলাদেশ বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে মায়ের পেটে যে সন্তান, সেই মাকেও যেমন আমি ভাতা দিচ্ছি, মা বাচ্চা হবার পরে যে বাচ্চা মায়ের দুধ খায় সেই মাকেও আমি ভাতা দিচ্ছি, এবং সার্বিকভাবে স্কুল ফিডিং কর্মসূচি করছি, যার জন্য খুব স্বাভাবিকভাবে এবং মানুষের মাঝে সচেতনতা আসছে। আজকে মানুষের গড় আয়ু 73 বছরে উন্নীত হয়েছে। 12 কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। আমাদের বিদেশে লোক যাওয়া, হ্যাঁ, ধারণা করা ছিল করোনার কারণে হয়তো অনেকে যেতে পারবে না বা ফেরত আসতে হবে। যারা ফেরত এসেছে সাথে সাথে তাদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের কর্মসংস্থান ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা সবই করা হয়েছে, বা ঋণের ব্যবস্থা করা হয়েছে। আবার এর মধ্যেও কিন্তু মানুষ কিন্তু বাইরে গেছে চাকরি বা কাজ করতে। এমনকি সেখানে যাদের কোয়ারেন্টাইন করতে হয়, অন্য দেশে যে কোয়ারেন্টাইন করতে গেলে অনেক বেশি খরচ। কয়েকটি দেশের সাথে আমাদের নেগোসিয়েশন হয়েছে, তারাই এই সমস্ত উদ্যোগ নেবে। দেয়া বাড়িতে কয়েকটা ফ্ল্যাট তাদের দিয়ে দেওয়া হয়েছে, বিল্ডিং দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তারা নিজেরা কোয়ারেন্টাইন করিয়ে এই কর্মীদেরকে নিজের দেশে নিয়ে যাবে। সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। যখন আমাদের একটা লক্ষ্য ছিল যে আমাদের প্রবৃদ্ধি আরও বেড়ে যাবে, আমরা বেড়ে যাচ্ছে, আমরা 8 ভাগে উঠে গিয়েছিলাম, কিন্তু করোনার কারণে এটা আমাদের কিছু কমাতে হলো। 7.2% আমরা টার্গেট ধরেছি। এর মাঝেও আমরা প্রায় 5%-এর উপরে আমাদের প্রবৃদ্ধি রাখতে পেরেছি। কিন্তু সাথে সাথে মূল্যস্ফীতি, সবসময় মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে। বর্তমানে আমাদের মূল্যস্ফীতি 5.3% রাখতে পেরেছি। আর আমি যদি সারা বছরটা ধরি, তো গড় প্রবৃদ্ধি আমাদের 6.6% আমরা রাখতে সক্ষম হয়েছি। হয়তো এই করোনা না থাকলে আমরা হয়তো আরও ভালো করতে পারতাম। তবে মূল্যস্ফীতি সবসময় সহনশীল থাকে, তার ব্যবস্থা আমরা নিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের অনেকগুলি মেগা প্রজেক্ট, এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন, মেগা প্রজেক্টের কী দরকার? হ্যাঁ, সেটা বলবেনই, কারণ বাংলাদেশের উন্নয়নের কী দরকার? যারা কথা বলেন নিজের টাকা পয়সা হলেই তো, চাকচিক্য বাড়লেই তো হয়ে গেল, বাংলাদেশের মানুষ যাক মরে, সেটাই হলো কথা। আমাদের তা না। আমার সার্বিক উন্নয়ন যাতে দেশের মানুষের হয়, এই জন্য করোনাকালীন সময় আমরা দেশের মানুষকেই কিন্তু সবথেকে বেশি সহযোগিতা দিয়েছি। আর পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতির কথা উঠেছিল, আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম, প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক বা কেউ। আজকে আমাদের নিজস্ব অর্থায়নে আল্লাহর রহমতে পদ্মা সেতু কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আমরা বোধহয় আর কিছুদিনের পরেই আমরা সেখানে গাড়ি চালাতে পারবো, যেটা ধরা হচ্ছে যে 2022 সালের মধ্যে, জুন মাসের মধ্যে সেখানে চলাচল করা যাবে রেল, এবং সেখানে গ্যাসের লাইন, বিদ্যুৎ লাইন সব কিছু কিন্তু করা হচ্ছে, যাতে এখান থেকে গ্যাস আনতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। মেট্রো রেল আজকে তো দৃশ্যমান, এবং আমরা এখন এই মেট্রো রেলটা উত্তরা থেকে একেবারে কমলাপুর স্টেশন পর্যন্ত যাতে যায় সেই ব্যবস্থা নিচ্ছি, এবং সমগ্র ঢাকা জুড়েই কিন্তু আমরা এই মেট্রো রেল এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করে দেব, যাতে অল্প সময়ের মধ্যে মানুষ যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেব। করোনাকালীন সময় মানুষের যাতে কষ্ট না হয়, বিশেষ করে আমাদের শ্রমিক, আমাদের যারা কৃষক, তারপরে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের যাতে কষ্ট না হয়, আমরা যেমন নগদ টাকা সবার হাতে তুলে দিয়েছি, তাছাড়া প্রত্যেকে আমরা প্রণোদনা দিয়েছি, এবং 1,31,641 কোটি টাকার 28টি প্রণোদনা আমরা দিয়েছি, যার ফলে এটা কখনো ওইভাবে হাহাকারটা হয়নি। আর স্কুল, এতে 12 তারিখ থেকে স্কুল খুলে গেছে। বিশ্ববিদ্যালয়গুলি খুলতে বলা হয়েছে, এটা তারা নিজেরা তাদের সিন্ডিকেটে সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে তাদের সমস্ত ছাত্রছাত্রীদের
এবং শিক্ষক, কর্মচারী, এমন কর্মচারীদের পরিবার সকলকে এবং শুধু ছাত্রছাত্রী তাদের পরিবার সহ সকলে যাতে টিকা পায় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি এবং সবাই টিকা পাবে সেটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের সময় আমরা শুধু শিক্ষার উন্নতি করা না, শিক্ষা নীতিমালা নেওয়া, আমরা এমনকি শিক্ষার পাঠ্যক্রমটা আধুনিক যাতে হয় তার ব্যবস্থা মাত্র কয়েকদিন আগে আমরা সেই নীতিটা গ্রহণ করেছি। তাছাড়া এ পর্যন্ত আমাদের প্রায় যতগুলি স্কুল ছিল, কলেজ, স্কুল, সরকারি, এই করোনাকালীন সময় যেহেতু ক্লাস ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে অফিস থেকে শুরু করে সবগুলি খুবই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল, সব কিন্তু মেরামত করা হয়েছে। শুধু কামরাগুলিতে, রুমগুলি তাদের ছাত্রদের তালা দেওয়া, সেই জন্য সেখানে মানে সেটাকে সংস্কার করা যায়নি। এর বাইরে প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু মেরামত করে দিয়েছি। এটা আপনারা নিজেরা এখন যে দেখতে পারবেন কত সুন্দর হয়ে গেছে এবং প্রত্যেকটা কাজের আগের কি অবস্থা ছিল আর তারপরে কি হয়েছে সব ছবি কিন্তু আমাকে পাঠানো, আমি দেখি বসে বসে, কাজে সেইভাবেই কিন্তু কাজ করা হয়েছে। আর তাছাড়া স্কুলে প্রায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতায় 1977টি মাধ্যমিক বিদ্যালয়, 92টি সরকারি বেসরকারি কলেজে একাডেমিক ভবন নির্মাণ করা, 4770টি মেরামত সংস্কার করা হয়েছে, 1583টি র্যাম্প নির্মাণ করা হয়েছে যারা প্রতিবন্ধী বা চলতে পারে তাদের জন্য সুবিধা হয়, 7760টি ছাত্রী টয়লেট করা হয়েছে। আগে ছাত্রছাত্রীদের আলাদা টয়লেট ছিল, প্রত্যেক স্কুলে আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়ে গেছে। পাশাপাশি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় 318টা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হয়, 955টি মেরামত সংস্কার কাজ সমাপ্ত হয়, 262টি র্যাম্প ও 368টি ছাত্রী টয়লেট নির্মাণ করা হয়েছে। আমি একটি কথা বলবো যে ভ্যাকসিনের কোনো সমস্যা আল্লাহর রহমতে নেই। আমরা প্রায় 24 কোটির মতো আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি। 24 কোটি টিকা আমরা ক্রয় করব, ইতিমধ্যেই আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি, কাজে এটার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের দেশে যাতে ভ্যাকসিন তৈরি হয়, ইতিমধ্যে আমাদের দেশীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানির মধ্যে চুক্তি হয়ে গেছে। আর তার বাইরেও আমরা নিজেরা তৈরি করার জন্য ইতিমধ্যে 10 একর জায়গা নিয়ে সেখানে আমরা যাতে তৈরি করতে পারি, ল্যাব তৈরি করা, মলিকুলার ল্যাব যেখানে টেস্টিং হবে সেটার ব্যবস্থা আমরা নিয়েছি। সব ধরনের কাজ কিন্তু আমরা করে যাচ্ছি। হতাশার কথা লেখে, এটা আমাদের দেশের মানুষের একটা বদ অভ্যাসও আছে, কথা কথা হতাশ হওয়া। আর যতই কাজ করি তারপরে বলে এটা হলো না কেন, ওটা হলো না কেন। আমি একটু বলবো যে এটা না বলে আগে কি ছিল আর এখন কি আছে সেটা দেখলেই তো হয়ে যায়, সেটাই দেখতে পাবো। ওই যে আছে কিছু লোক তো আছে না যে যারে দেখতে নারী তার চলন বেকা, তো এই অবস্থায় কিছু লোক ভোগে আর কিছু একটু হতাশে এমনি ভোগে, তো সেটা নিয়ে আমার কোনো নেই। আর মিডিয়াতে কি লিখলো আর টক শোতে কী বললো, আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না। আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে, কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন ওই দরিদ্র মানুষের জন্য, বছরের পর বছর তিনি জেল খেটেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। সেই মানুষগুলির জন্য কি কাজ করতে হবে সেটা আমি মনে করি যে যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, আমি সেটাই কাজে লাগাই এবং মানুষ তার সুফল পাচ্ছে কিনা সেটাই আমি যাচাই করি। ও কে কি বললো ওটা শুনে হতাশ হওয়া বা উৎসাহিত হওয়ার আমার সাজে না, আমি করি না, এটা হলো বাস্তবতা। আমাদের মাননীয় একজন সদস্য উনি বাজেটেও বলছেন, বক্তৃতাও বলছেন যে স্বাস্থ্য খাত থেকে একেবারে শেষ হয়ে গেছে, আর বিএনপির এই সদস্য বলছেন ওনারা যদি আসে তাহলে নাকি সব ঠিক করে ফেলবে। তো ওনারা ঠিক করার নমুনা একটু না বলে পাচ্ছি না, এত লম্বা বক্তৃতা দেওয়ার ইচ্ছা ছিল না মাননীয় স্পিকার, কিন্তু এত কথা শুনলাম আর লিখলাম, একটু না বলে কেমন করে হয় যে ওনারা এত ভালোভাবে সব ঠিক করে দেন। আমি 96 সালে সরকার আসার পর বেসরকারি খাতে যাতে হাসপাতাল তৈরি হয় সেই সুযোগ দিয়ে দিলাম।
হাসপাতালের যন্ত্রপাতি আনলে শিল্প কারখানা করতে যে সুযোগটা পায় সেই ব্যবস্থাটা করে দিলাম। এবং যতগুলি ইনস্টিটিউট কিডনি, নিউরো, ক্যান্সার থেকে শুরু সবগুলি অন্তত ছোট আকারে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং তার কাজও শুরু করে দিয়ে গেলাম। কিছু কিছু শুরু হলো। আসলে বিএনপি ক্ষমতায় এসেই ওই যে আমার নামে যত পাথর যেখানে ছিল লাগানো, মানে যত ভিত্তিপ্রস্তর সবই ভেঙে ফেলে দিল। আবার সেটাকে আবার নতুনভাবে দুটো একটা হয়তো চালু করছে, কিন্তু সেভাবে আর কাজ করেনি। কিন্তু আমরা 2009 যখন আবার আসলাম, এমনকি মাতোয়াইলের মাতৃ শিশু হাসপাতাল আমাদের করা, এবং পুরো ঢাকা এবং সারা বাংলাদেশে যেখানে উপজেলা 31 বেড ছিল সবগুলি 50 বেড, আমরা সমস্ত জেলা হিসাব করে কোন জেলায় কত রুগী হাসপাতালে যায় সেটা সার্ভে করে সেই অনুযায়ী বেড সংখ্যা বাড়ালাম। হ্যাঁ, অনেক জায়গায় লোক নিয়োগ বা এসব একটু, কারণ আমরা এগুলি করতে করতে আমাদের 5 বছর সময় শেষ। এরপর যখন বিএনপি আসলো তারপর হয়নি, আমরা দ্বিতীয়বার এসে আবার কাজগুলি করে যাচ্ছি। এ পর্যন্ত 2009 থেকে এ পর্যন্ত 15টারও বেশি বিশেষায়িত হাসপাতাল আমরা নির্মাণ করেছি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, প্রথম পর্যায়ে কুর্মিটোলা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খিলগা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি তেজগাঁ 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী ঢাকা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ফকিরহাট, এবং এটা ফকিরহাট হবে না, এটা চট্টগ্রাম। আচ্ছা, 100 শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন গোপালগঞ্জ, ঢাকা শিশু হাসপাতাল, এবং ঢাকা কাল এই পার্লামেন্টে কিন্তু আমরা আইন করেছি শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট নির্মাণ করার, কারণ শিশু বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের দরকার, আর বিশেষজ্ঞ করতে গেলে আমার ইনস্টিটিউট দরকার, সেই ব্যবস্থাও করে দিয়েছি। এবং ঢাকা মেডিকেল কলেজ, সেখানে আবার 2 নাম্বার, আর প্রথম একটা ছিল 800 বেডের, আমরা আরও 500 বেডের মানে দ্বিতীয় ইউনিট সেটা নির্মাণ করে দিয়েছি। সেটা প্রথমবারই সরকারি চেষ্টা করেছি। বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিই। এবং এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি করেছিল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় রুগী ছিল 300 কি 400, আর বিএনপি ক্ষমতা এসে তাদের ড্যাবের যত নেতা সব চাকরি পেল সেখানে। রুগী 300 থেকে 400, ডাক্তার 800, কেউ প্র্যাকটিসও করে না, কিছু করে না, কিন্তু ওইখানে চাকরি নিয়ে বসে থাকলো। এত ভালো ব্যবস্থা তারা করে দিয়েছিল, যা মানে বিশ্ববিদ্যালয়ের অবস্থা এই কাহিল, রুগী যা তাকে ডাবল ডাক্তার এখানে। এটাই তো খুব ভালো ব্যবস্থা তারা নিয়েছিল। কমিউনিটি ক্লিনিক করেছিলাম, গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা নিজেরা পায়ে হেঁটে চিকিৎসা পেত। বিএনপি ক্ষমতা এসে সেটা বন্ধ করে দিল, কারণ খালেদা জিয়া বলল যে কমিউনিটি ক্লিনিক চালু হলে সবাই নাকি নৌকায় ভোট দেবে, সেজন্য ওটা বন্ধ। পরে এসে সেখানে গরু ছাগল চড়তে শুরু করলো অথবা জুয়ার আড্ডা বসতো। আবার আমরা দ্বিতীয়বার ক্ষমতা এসে আর সারা বাংলাদেশে এই কমিউনিটি ক্লিনিক আমরা আবার চালু করেছি। কমিউনিটি ক্লিনিক, পারিবারিক মানে পরিবার পরিকল্পনা, মাতৃ শিশু মঙ্গল হাসপাতাল, সব ধরনের ব্যবস্থা আমরা করে দিয়েছি, যার জন্য মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে, সব দিক থেকে মানুষ আছে চিকিৎসা পাচ্ছে। আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, অনেকে যায় না, আমাদের দেশে বড় লোকরা কিছু হলেই ফ্রুতকে উড়ে চলে যায় বিদেশে, এবার করোনায় অনেকে যেতে পারে নাই। তারপর তারা যখন এইসব হাসপাতালে গেছে, সবার চক্ষু চড়ক গাছ যে এত সুন্দর আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশে আছে, অনেকেই সেটা জানতেই পারে নাই। তো এবার করোনা সেটা শিখিয়ে দিয়েছে। এই একটা ভালো কাজ আমি মনে করি যে করোনা থেকে হয়েছে, সেখানে তারা গেছে। তো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, 250 শয্যা বিশিষ্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল শেরেবাংলা নগরে, 50 শয্যা বিশিষ্ট জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালকে 300 শয্যায় উন্নীত করা হয়েছে। আমাদের যে নিটোর অর্থাৎ পঙ্গু হাসপাতাল, সেটাকেও উন্নত মানের হাসপাতাল আমরা করে দিয়েছি, কারণ আমি নিজে দেখেছি প্রথমে যা আসছি সেখানে নাম পঙ্গু হাসপাতাল, আর তার লিফট পঙ্গু হয়ে পড়ে আছে, রুগী নেয় ট্রলাতে করে। বিএনপিও ক্ষমতা ছিল, জাতীয় পার্টিও ক্ষমতা ছিল, কেউ আর এটা পরিবর্তন করার কথা চিন্তাই করেনি। যাও, এখন সেখানে চমৎকার বিল্ডিং এবং সুন্দর
হাসপাতাল আমরা করে দিয়েছি। প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়। সংসদের চতুর্দশ অধিবেশনে সমাপনী বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা সরাসরি ছিলাম সেখানে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী একথা জানান। এরই মধ্যে তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। ছোট ভাই আমাদের কাছে একটা আবেদন নিয়ে আসছিলেন, আমরা যথাযথ প্রক্রিয়া করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এইটা আইন মন্ত্রণালয় থেকে মানে যে অভিমত দিয়েছিল সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে মতামত জানতে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দ্বিতীয় দিনের রুদ্ধদ্বার বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পেশাজীবী এবং অন্যদের সঙ্গেও আরও 2-1টি বৈঠক হতে পারে। আজ বিকেলে বসছে 3 দিনের এই আলোচনার শেষ বৈঠক। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মারুফা রহমান। মারুফা, বিকেলের দিকে বৈঠক শুরু হওয়ার কথা, 3 দিনের শেষ বৈঠক আজ। কোন বিষয়গুলো আরো গুরুত্ব পেতে পারে আজকের বৈঠকে বলে আপনি মনে করছেন? এই সিরিজ বৈঠকের আসলে মূল এজেন্ডা হচ্ছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্রিক দলের নেতাদের ভাবনা, মতামত এবং সাংগঠনিক যে সমস্ত বিষয় আশয় নিয়ে তাদের বলবার বা মত দেবার জায়গা, সেটাই আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের কাছ থেকে সরাসরি শুনতে চান। তো গত 2 দিনে মত দিয়েছেন এই বিষয়ে দলের সম্পাদক মণ্ডলীর সদস্যরা, দলের ভাইস চেয়ারম্যানরা এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা। আজকে মতামত দেবেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এই মতামতগুলোকে লিপিবদ্ধ করে তারপরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে মোটামুটি একটি, যে দ্বাদশ সংসদ নির্বাচনে আসলে বিএনপির কি রোডম্যাপ হওয়া উচিত বা কি আন্দোলনে যদি যায় সেই আন্দোলনের রূপরেখা কি হবে। তো মোটামুটি এই 3 দিনের সিরিজ বৈঠকের যে মূল কথা সেটি আমাদের কাছে তুলে ধরার কথা রয়েছে। আজকের বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের তরফ থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আজকে 3:30টায় শুরু হবে শেষ দিনের বৈঠক। এরপরে দলের স্থায়ী কমিটির বৈঠক রয়েছে আগামী শনিবার। সেখানে আবার ঠিক করা হবে যে নির্বাহী কমিটির সদস্যদেরকে নিয়ে আবার বসা হবে কিনা। এবং গতকালকে কিন্তু বিএনপি মহাসচিব আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র দলের নেতাদের সঙ্গেই নয়, দলের বাইরের যে সমস্ত রাজনৈতিক দল তাদের সঙ্গেও রাজনৈতিক সংলাপ করবে বিএনপি চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে। আপনি জানেন যে এই পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের জন্যই আসলে বিভিন্ন ধরনের মতামত বা তাদের যে কর্মপরিকল্পনা সেই বিষয়ে কিন্তু মতামতগুলো লিপিবদ্ধ করা হচ্ছে এবং নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠনের জন্য কিন্তু তারা এখানে বিভিন্ন রকমের মতামত দিয়েছেন এখানে, যে কিভাবে আসলে এই দাবিটি আদায় করা যেতে পারে। তার পাশাপাশি দলের যে কর্মী। মারুফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলীয় শীর্ষ নেতাদের বৈঠক সম্পর্কে তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফা রহমান। সারা দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার সবই কমেছে। একই সাথে হাসপাতালেও কমেছে নতুন রোগীর চাপ। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 21 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে 2 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় 1 জন ও বগুড়ায় 4 জন মারা গেছেন। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির দৃষ্টি গ্রামের দিকে বেশি হলেও দরিদ্র মানুষের বাইরে থাকা অনেকে এই কর্মসূচির সুফল ভোগ করছে। অন্যদিকে দরিদ্রদের 57% সামাজিক নিরাপত্তা সুবিধা পায় না।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে বিশ্ব ব্যাংকের করা এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সোশ্যাল প্রোটেকশন পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে বিশ্ব ব্যাংক। এবারে খেলার খবর। সিরিজ জয়ের পর এবার লক্ষ্যটা আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলকে হোয়াইট ওয়াশ করার। চতুর্থ ম্যাচে সিলেটে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। সিলেটে গেল 3 ম্যাচেই বোলিং দিয়ে এরই মধ্যে নজর কেড়েছে টাইগার যুবারা। সিলেটে ম্যাচ শুরু হবে সকাল 9টায়। নিউজ 24 দিনের সংবাদ এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।